আগের লেকচারে তোমরা ক্লোরোফাইসি অবধি পড়েছো, ঠিক আছে। ক্লোরোফাইসি বা গ্রিন অ্যালগি অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আমরা যেটা শুরু করব সেই ক্লাসটার নাম হচ্ছে ফিওফাইসি। ফিওফাইসি, এটা আমি আগেই বলেছি যে ফিওফাইসি ক্লাসে যারা বিলং করে তাদের মধ্যে ফিউকোজ্যান্থিন নামে একটা পিগমেন্ট থাকে, এবং এই ফিউকোজ্যান্থিন পিগমেন্টের প্রেজেন্সের জন্যই এদের কালার ব্রাউন হয়। ফিওফাইসি অ্যালগিদের কালার জেনারেলি ব্রাউন হয়, তাই ফিওফাইসিদের ব্রাউন অ্যালগিও বলা হয়, ঠিক আছে। তাহলে ফিওফাইসিদের কি বলা হয়? ফিওফাইসিদের আর একটা নাম হচ্ছে ব্রাউন অ্যালগি। ব্রাউন অ্যালগি কেন হচ্ছে? ডিউ টু প্রেজেন্স অফ এ পিগমেন্ট নেমলি ফিউকোজ্যান্থিন। ফিউকোজ্যান্থিন নামে একটা পিগমেন্ট থাকে। তাহলে আগের দিন আমি বলেছিলাম যে ফিওফাইসির মধ্যে কী কী পিগমেন্ট থাকছে। তাহলে ফিওফাইসির মধ্যে থাকে ক্লোরোফিল এ প্লাস ক্লোরোফিল বি, এবং তার সাথে যেটা থাকে তার নাম কি? তার নাম হচ্ছে ফিউকোজ্যান্থিন। পিগমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, পিগমেন্টগুলোর নাম মনে রাখতে হবে। তাহলে ফিওফাইসির মধ্যে এই তিনটে পিগমেন্ট দেখতে পাওয়া যায়। তো লেট স্টার্ট, ইনসেক্টটি ধরেই শুরু করব। ফার্স্টে দেখো কি বলছে, দ্য মেম্বার্স অফ ফিওফাইসি অর ব্রাউন অ্যালগি। তো এখানেই বলে দিয়েছে যে ফিওফাইসিদের আরেকটা নাম হচ্ছে কি? ব্রাউন অ্যালগি, ঠিক আছে। এবং এই ব্রাউন কালারের জন্য দায়ী পিগমেন্টের নাম হচ্ছে ফিউকোজ্যান্থিন। তো ফিউকোজ্যান্থিন পিগমেন্টের প্রেজেন্স রয়েছে ফিওফাইসিদের ক্ষেত্রে। দে আর ফাউন্ড প্রাইমারিলি ইন মেরাইন হ্যাবিটেট। তার মানে এদেরকে মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে বেশিরভাগ ফিওফাইসিরাই মেরাইনে রয়েছে। মেরাইন মানে হচ্ছে ইন দ্য ওশিয়ান, ঠিক আছে, মানে সামুদ্রিক। মেরাইন মানে কি? সামুদ্রিক, ঠিক আছে। তাহলে বেশিরভাগ ফিওফাইসিরাই সমুদ্রে থাকে। আমরা একটা এক্সাম্পলের নাম শুনেছিলাম যাকে বলা হয় সি কেল্প, ঠিক আছে। এই যে কেল্প, কেল্প কথাটা তোমরা সবাই শুনেছো। কেল্প মানে হচ্ছে ভেরি লার্জ প্ল্যান্ট বডি। অ্যাকচুয়ালি এরা হচ্ছে অ্যালগি, এবং যারা খুবই বড় বড় হয়, কয়েক ফুটে হতে পারে, কয়েক মিটার হতে পারে, ঠিক আছে। কেল্পগুলো অনেক বড় বড় হয়, এবং সমুদ্রের মধ্যে এরা জাহাজ যাওয়ার সময় জাহাজের প্রপেলারে অনেক সময় আটকে যায়, এবং জাহাজে একটা অবস্ট্রাকেলও সৃষ্টি করে। তো এই কেল্পরা আসলে জেনারেলি ফিওফাইসি দিয়েই বিলং করে। এবং এরা তার মানে কি দেখা গেল যে ফিওফাইসিরা বেশিরভাগই ম্যাক্সিমামই সামুদ্রিক বা মেরাইন। দে শো গ্রেট ভেরিয়েশন ইন সাইজ অ্যান্ড ফর্ম। এবারে এদেরও সাইজ এবং ফর্মের মধ্যে ভেরিয়েশন থাকে। দে রেঞ্জ ফ্রম সিম্পল ব্রাঞ্চড ফিলামেন্টাস টু প্রোফাউসলি ব্রাঞ্চড ফর্ম অ্যাজ রিপ্রেজেন্টেড বাই কেল্পস। তাহলে এদের সিম্পল ফর্মও আছে। ফিওফাইসিরা মানে এই যে কেল্প তা নয়, কিছু সিম্পল ফিওফাইসি এরকম দেখতে পাওয়া যায়, ফিলামেন্টাস ফিলামেন্টের মতো দেখতে পাওয়া যায়। যেমন একটা এক্সাম্পল দেওয়া রয়েছে একটোকার্পাস। তাহলে এই এক্সাম্পলটা মনে রাখতে হবে যে একটোকার্পাস হচ্ছে একটা সিম্পল ফিলামেন্টাস ফিওফাইসি, ঠিক আছে। একটোকার্পাস কি? একটা সিম্পল ফিলামেন্টাস ফিওফাইসি বা ব্রাউন অ্যালগি। এবং ফিওফাইসিরা এরকম যেমন সিম্পল হতে পারে, তেমন অনেক বড় বড়, অনেক লার্জ এরকমও হতে পারে। বিশাল বড় সমুদ্রের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এই যে লার্জ খুবই বড় বড় প্ল্যান্ট বডি, এদেরকে বলা হয় এদের একটা গ্রুপে বলা হয়, এদের গ্রুপটাকে বলা হয় কেল্পস, ঠিক আছে। তাহলে এই লার্জ ফিওফাইসি যারা সমুদ্রের মধ্যে থাকে তাদেরকে কী বলা হয়? কেল্পস, ঠিক আছে। প্রোফাউসলি ব্রাঞ্চড মানে প্রচুর ব্রাঞ্চিং থাকে তাদের, এবং তারা বিশাল বড় বড় হয়, তাদেরকে কী বলা হয়? কেল্পস। হুইচ মে রিচ এ হাইট অফ, দেখো 100 মিটার্স, এখানেই বলে দিয়েছে যে এদের হাইট 100 মিটারও হতে পারে। তাহলে কত বড় চিন্তা করো, 100 মিটার বড় বড় অ্যালগি। কোন কোন গ্রুপ থেকে বিলং করছে, কোন ক্লাস থেকে বিলং করছে? ফিওফাইসি বা ব্রাউন অ্যালগি। নাও তাদের মধ্যে কী কী পিগমেন্ট থাকে এখানেও লেখা রয়েছে যে দে প্রসেস ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ থাকছে, সি থাকছে। এবারে এখানে যে দুটো এক্সট্রা এই যে লেখা রয়েছে এই দুটো ইম্পর্টেন্ট, ক্যারোটিনয়েড থাকছে, ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকছে, এবং জ্যান্থোফিল পিগমেন্ট থাকছে। এই যে জ্যান্থোফিল পিগমেন্ট, এই ফিউকোজ্যান্থিন হচ্ছে একটা জ্যান্থোফিল পিগমেন্ট, ঠিক আছে। ফিউকোজ্যান্থিন কি? ফিউকোজ্যান্থিন হচ্ছে একটা জ্যান্থোফিল পিগমেন্ট, ঠিক আছে। তাহলে ফিওফাইসিদের ক্ষেত্রে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল সি থাকে, ক্যারোটিনয়েডস থাকছে, ক্যারোটিনয়েডসও একটা এরকম অরেঞ্জ টু রেড কালারের পিগমেন্ট, এবং জ্যান্থোফিলস থাকছে। জ্যান্থোফিলসের এক্সাম্পল কি? ফিউকোজ্যান্থিন। দে ভ্যারি ইন কালার ফ্রম অলিভ গ্রিন টু ভেরিয়াস শেডস অফ ব্রাউন। তাহলে ভেরিয়াস শেডস অফ ব্রাউন হয় এদের কালার, অলিভ গ্রিনও হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য অ্যামাউন্ট অফ জ্যান্থোফিল পিগমেন্ট। তাহলে যে ফিওফাইসিতে বেশি জ্যান্থোফিল পিগমেন্ট থাকবে, যে ফিওফাইসির মধ্যে এই জ্যান্থোফিল পিগমেন্ট বা ফিউকোজ্যান্থিনের পরিমাণটা বেশি, তাদের কালার তত বেশি ব্রাউন হতে থাকে।
যাদের যাদের মধ্যে এই ফিউকোজ্যান্থিনের পরিমাণ কম এবং ইন কম্প্যারিজন টু ক্লোরোফিল, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে কালারটা আস্তে আস্তে গ্রিনিশের দিকে যায়, ঠিক আছে। তাহলে যাদের ক্ষেত্রে এই জ্যান্থোফিল পিগমেন্ট, এক্সাম্পল এখানে বলে দিয়েছে ফিউকোজ্যান্থিন, ভেরি ইম্পর্টেন্ট, ফিউকোজ্যান্থিন, তাহলে যাদের ক্ষেত্রে ফিউকোজ্যান্থিন পিগমেন্টের প্রেজেন্স অনেক বেশি, তারা কি হয়, তত বেশি ব্রাউনিশ হয়, ঠিক আছে। এরপরে নেক্সট কি বলছে দেখা যাক। ফুড স্টোরড অ্যাজ কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। এবারে আগে আমরা দেখেছিলাম যে ক্লোরোফাইসের ক্ষেত্রে স্টোরড ফুড কি স্টার্চ, মানে একটা সিম্পল কার্বোহাইড্রেট। স্টার্চ হচ্ছে কি একটা সিম্পল কার্বোহাইড্রেট, যেটা আমরা কিসের ক্ষেত্রে দেখেছিলাম, ক্লোরোফাইসের ক্ষেত্রে দেখেছিলাম, এবং অয়েলও থাকে কিছু। কিন্তু এক্ষেত্রে ফিওফাইসের ক্ষেত্রে এদের যে রিজার্ভ ফুড, সেটা কী ফর্মে রিজার্ভড অবস্থায় থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে এদের ক্ষেত্রে কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট হিসাবে ফুড রিজার্ভ অবস্থায় থাকে না, এখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে ফুড রিজার্ভ থাকে। এবং সেই কমপ্লেক্স কার্বোহাইড্রেটের এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ল্যামিনারিন এবং ম্যানিটল। তাহলে ল্যামিনারিন এবং ম্যানিটল এবং তার সাথে কিছু অয়েলও এদের ক্ষেত্রে ফুড রিজার্ভ হিসেবে থাকতে পারে। তাহলে এটা লিখে রাখা এখানে বেটার, যে রিজার্ভ ফুড মেটেরিয়াল ইন ফিওফাইসি, রিজার্ভ ফুড মেটেরিয়ালস ইন ফিওফাইসি। কী কী হতে পারে, ল্যামিনারিন এবং ম্যানিটল এবং অয়েল। তার মধ্যে এই ল্যামিনারিন এবং ম্যানিটল এরা কি, এরা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আর অয়েলটা কি, অয়েল হচ্ছে ফ্যাট, ঠিক আছে। তাহলে ফিওফাইসির মধ্যে যে রিজার্ভ ফুড মেটেরিয়াল, সেটা কীভাবে রিজার্ভ, মানে কী ফর্মে রিজার্ভ থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে রিজার্ভ থাকে। দ্য ভেজিটেটিভ সেল হ্যাভ এ সেলুলোজিক ওয়াল ইউজুয়ালি কভার্ড অন আউটসাইড বাই এ জিলাটিনিয়াস কোটিং অফ অ্যালজিন, ঠিক আছে। তাহলে ভেজিটেটিভ সেল কেন বলেছে, আর সেটা বুঝতে হবে। ফিওফাইসিদের যে রিপ্রোডাক্টিভ সেল মানে কি গ্যামেটস, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেটসে কখনোই সেল ওয়াল থাকে না। তাহলে গ্যামেটস ডু নট হ্যাভ সেল ওয়াল। তাহলে রিপ্রোডাক্টিভ সেল হচ্ছে গ্যামেটসে কোনো সেল ওয়াল থাকে না। তাহলে সেল ওয়াল কাদের ক্ষেত্রে থাকে, ভেজিটেটিভ সেলসে থাকে, যারা রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে না। যেহেতু দুটো গ্যামেটকে ফিউজ করতে হবে, এবারে যখন ফিউশন হবে, তখন যদি এই গ্যামেটগুলোর বাইরে যদি একটা রিজিড সেল ওয়াল থাকতো নন লিভিং, তাহলে কি তারা ফিউজ করতে পারতো না। তাই গ্যামেটসে জেনারেলি সেল ওয়াল থাকে না, ঠিক আছে। তাহলে সেল ওয়াল কার ক্ষেত্রে থাকছে, ভেজিটেটিভ সেলসের ক্ষেত্রে থাকছে। ভেজিটেটিভ সেলস মানে হচ্ছে যারা তোমার রিপ্রোডাকশানে পার্টিসিপেট করে না। এবারে এদের সেল ওয়াল কীভাবে, মানে কী দিয়ে তৈরি, আমরা যেমন দেখেছিলাম যে ক্লোরোফাইসি বা গ্রিন অ্যালগির ক্ষেত্রে সেল ওয়ালে ভিতরের দিকে সেলুলোজ এবং বাইরের দিকে পেকটোস থাকে, ঠিক আছে। কিন্তু ফিওফাইসি বা ব্রাউন অ্যালগির ক্ষেত্রে এটা একটু অন্যরকম। এখানে ভিতরের দিকে সেলুলোজ থাকছে, ইনার সেলুলোজ, এবং আউটসাইডে কী থাকছে, আউটসাইডে থাকছে একটা জিলাটিনাস মানে একটা জেলির মতো একটা কোটিং থাকছে, যাকে বলা হয় অ্যালজিন। এই অ্যালজিনটা তোমরা সবাই মনে করে দেখো, যে অ্যালজিনটা তোমরা অলরেডি পড়েছো, যে অ্যালজিন হচ্ছে হাইড্রোকলয়েড। হাইড্রোকলয়েড মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মার্ক করে নাও, যে অ্যালজিন থাকছে এদের সেল ওয়ালে, ঠিক আছে। ফিওফাইসিদের সেল ওয়ালে সেলুলোজের বাইরের দিকে কী থাকছে, অ্যালজিন থাকছে। অ্যালজিনটা আসলে কি একটা হাইড্রোকলয়েড, যেটা তোমরা অলরেডি পড়েছো। হাইড্রোকলয়েডটা মানে কি, গুড ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স, যে ওয়াটারকে নিজের মধ্যে ধরে রাখতে পারে, ঠিক আছে, যাতে ফিওফাইসির এই সেলগুলো ড্রাই না হয়ে যায়। তাই ওয়াটার হোল্ড করে রাখার জন্য কী হয় না, এদের যে সেলুলোজ কোটিং, সেই সেলুলোজ কোটিংয়ের বাইরে, মানে সেল ওয়ালে যে সেলুলোজ কোটিংয়ের বাইরে কী থাকছে, একটা এক্সট্রা লেয়ার অফ অ্যালজিন থাকছে, ঠিক আছে। এবারে প্রোটোপ্লাজমের মধ্যে কী কী থাকে, প্রোটোপ্লাজমের মধ্যে জেনারেলি যেরকম সব তোমার সেল অর্গানেল থাকে, সেগুলো তো থাকেই, প্লাস্টিডও থাকে, প্লাস্টিডের মধ্যেই জেনারেলি ক্লোরোফিল পিগমেন্টও থাকে, এবং এদের একটা সেন্ট্রালি লোকেটেড ভ্যাকুওলও থাকে,
একটা কী থাকে, সেন্ট্রালি লোকেটেড ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল মানে কি, একটা সিম্পল একটা স্যাকের মতো, একটা মেমব্রেন বাউন্ড স্যাক, যার মধ্যে ওয়েস্ট মেটেরিয়ালস যেগুলো এবং ওয়াটার এগুলো সঞ্চিত অবস্থায় থাকে। তাহলে ফিওফাইসিসের ক্ষেত্রে এরকম একটা ভ্যাকুয়াল এদের সেলের ঠিক সেন্টারে দেখতে পাওয়া যায়, এবং তাছাড়া নিউক্লিয়াস থাকে। Now the plant body is usually attached to substratum by holdfast. এবার এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা সবাই মার্ক করে নাও। এই জিনিসটাকে বুঝতে হবে একটু ভালো করে, যে এই যে ফিওফাইসিরা থাকছে, এরা জেনারেলি কীরকমভাবে থাকে, কোনো একটা আন্ডার সারফেস, হ্যাঁ, কোনো একটা সাবস্টেন্সের উপরে, ধরুন একটা রক, একটা পাথর, ঠিক আছে, এরকম কোনো সারফেসের উপরে এরা জন্মায়। তাহলে এই সারফেসের সাথে এরা কীভাবে অ্যাটাচড থাকে, ঠিক আছে, এই সারফেসের সাথে এরা জেনারেলি একটা স্ট্রাকচারের সাহায্যে অ্যাটাচড অবস্থায় থাকে। সেই স্ট্রাকচারটাকে বলা হয় হোল্ড ফাস্ট, ঠিক আছে। তাহলে যে সারফেসের উপরে ফিওফাইসিরা থাকে, ফিওফাইসিরা জন্মায়, সেই সারফেসের সাথে এরা হোল্ড ফাস্টের সাহায্যে অ্যাটাচড অবস্থায় থাকে। সেই স্ট্রাকচারটাকে কী বলছে, হোল্ড ফাস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট যে হোল্ড ফাস্টটা কী, এটা বুঝতে হবে, হোল্ড ফাস্ট। এবং এই সারফেসটাকেই বলা হয় সাবস্ট্রেটাম, ঠিক আছে। সাবস্ট্রেটামের সাথে মেইন প্ল্যান্ট বডি ফিওফাইসিদের যেগুলো রয়েছে, সেগুলো কী স্ট্রাকচারের থ্রুতে অ্যাটাচড থাকে, হোল্ড ফাস্টের থ্রুতে। এবং এই হোল্ড ফাস্টের পরেই থাকছে একটা স্টক, ঠিক আছে, স্টকটাকে বলা হয় স্টাইপ, এবং তার সাথে পাতার মতো দেখতে, মানে লিফ লাইক, পাতার মতো দেখতে ফটোসিনথেটিক অর্গ্যান থাকে। যে ফটোসিনথেটিক অর্গ্যান মানে কি, পাতার মতো দেখতে কিছু, মানে এগুলো ট্রু লিফ নয়, ঠিক আছে, ট্রু লিফ নয়, এগুলো বুঝতে হবে যে লিফ লাইক বাট নট ট্রু লিফ। আমরা আগেই পড়েছি যে ট্রু লিফ কিন্তু অ্যালগি বা ব্রায়োফাইটাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। ট্রু লিফ, রুট বা স্টেম, এটা অ্যালগি বা ব্রায়োফাইটাদের ক্ষেত্রে থাকে না। ট্রু লিফ, রুট এবং স্টেম ফার্স্ট তৈরি হয়েছে টেরিডোফাইটা থেকে। তাহলে এটা যেহেতু অ্যালগে, তাই স্বাভাবিক এদের ট্রু লিফ থাকবে না। তাহলে এদের যে স্ট্রাকচারটা থাকছে সেটাকে কী বলে, ফ্রন্ট। এটাকে কী বলছে, ফ্রন্ট। ফ্রন্টে কী হয়, জেনারেলি ফটোসিনথেসিস হয়। ফ্রন্টে জেনারেলি কী হয়, ফটোসিনথেসিস হয়। এবং এই ফ্রন্ট, এটা মনে রাখতে হবে যে ফ্রন্ট ইজ নট আ ট্রু লিফ। ফ্রন্টটা কিন্তু সত্যিকারের মানে ট্রু পাতা নয়, কিন্তু এখানে কি হয়, ফটোসিনথেসিস পারফর্ম হয়। তাহলে এদের যে বডি, এদের বডির তাহলে কী কী মেইন পার্ট আমরা দেখতে পেলাম। ফার্স্ট হচ্ছে হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্ট হচ্ছে এমন একটি স্ট্রাকচার যেটা মেইন প্ল্যান্ট বডিকে, এরা যে সারফেসের উপরে জন্মায় সেই সারফেসের সাথে অ্যাটাচড করে রাখতে সাহায্য করে। হোল্ড ফাস্ট থেকে একটা স্টক উপরের দিকে উঠে যায়, সেটাকে বলে স্টাইপ, এবং স্টাইপের সাথে লেগে থাকে লিফ লাইক, মানে পাতার মতো বাট নট ট্রু লিফ, পাতার মতো কিছু ফটোসিনথেটিক অর্গ্যান, তাকে বলে ফ্রন্ট, ঠিক আছে। তারপরে রিপ্রোডাকশান, লেট আস সি রিপ্রোডাকশান কীভাবে হয়। ভেজিটেটিভ রিপ্রোডাকশান, তোমরা সবাই জানো যে ভেজিটেটিভ রিপ্রোডাকশান মানে কি, বডি পার্ট থেকে যখন কোনো নতুন অর্গানিজম তৈরি হয়, সেই যে রিপ্রোডাকশান তাকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশান। ভেজিটেটিভ রিপ্রোডাকশানের মেথডটাও আমরা জানি, ফ্র্যাগমেন্টেশন, মানে বডির কিছু খণ্ড ভেঙে যায় এবং সেই ভেঙে যাওয়া খণ্ডগুলো থেকে আবার নতুন প্ল্যান্ট বডি তৈরি হয়, এই পদ্ধতিকে বলে ফ্র্যাগমেন্টেশন। এটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশানের মেথড। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান কীভাবে হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান জেনারেলি মোস্ট অফ দ্য ব্রাউন অ্যালগিতে কীভাবে হয়, জুস স্পোরের মাধ্যমে হয়। এবার আমরা সবাই জানি যে জুস স্পোর, তোমাদের অলরেডি বলা হয়েছে যে জুস স্পোর হচ্ছে এমন স্পোর যারা কি মোটাইল। জুস স্পোর কি, মোটাইল স্পোর। সবাই জানো তোমরা যে জুস স্পোর মোটাইল, মোটাইল মানে কি, যে মুভ করতে পারে, ঠিক আছে, যে মুভ করতে পারে, মোটাইল অ্যাসেক্সুয়াল স্পোর। তাহলে মোটাইল অ্যাসেক্সুয়াল স্পোর এদের ক্ষেত্রে থাকে, এবং যারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানে পার্টিসিপেট করে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, যেটা যে এদের জুসপোরগুলো কীরকম, বাই ফ্ল্যাজেলেটেড। আমরা জানি যে জুসপোর যেহেতু মোটাইল তাই তার ফ্ল্যাজেলা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এদের জুসপোরে দুটো ফ্ল্যাজেলা থাকে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এদের জুসপোরটা কেমন, বাই ফ্ল্যাজেলেটেড, বাই ফ্ল্যাজেলেটেড, বাই ফ্ল্যাজেলেটেড মানে টু ফ্ল্যাজেলা, দুটো ফ্ল্যাজেলা থাকে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এদের যেই দুটো ফ্ল্যাজেলা থাকছে জুওস্পোরে, এই দুটো ফ্ল্যাজেলা হচ্ছে আনইকুয়াল ইন সাইজ। তাহলে এদের যে দুটো ফ্ল্যাজেলা থাকছে তারা কেমন, আনইকুয়াল ইন সাইজ। তাহলে জুওস্পোরের ক্ষেত্রে দুটো ফ্ল্যাজেলা থাকে এবং আনইকুয়াল ইন সাইজ হয়। এবং এই জুওস্পোরগুলো কেমন দেখতে হয়, পিয়ার শেপড, ঠিক আছে, মানে নাশপাতির মতো দেখতে হয়, ঠিক আছে। তাহলে জুওস্পোরগুলো নাশপাতির মতো দেখতে হয়, এবং দুটো এখানে লেখাই রয়েছে দুটো আনইকুয়াল এবং ল্যাটেরালি অ্যাটাচড ফ্ল্যাজেলা। এটা একটা ছবির মাধ্যমে আমি দেখাবো যে জুওস্পোরগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। জুওস্পোরগুলো জেনারেলি এরকম দেখতে হয়। কেমন হয় জুওস্পোরগুলো, জেনারেলি
এটা নাশপাতির মতো এরকম হয়, ঠিক আছে। এবং এদের দুটো ফ্ল্যাজেলা থাকে, দুটো ফ্ল্যাজেলা হচ্ছে ল্যাটেরাল দিকে মুভ করে, ল্যাটেরালি বার হয়, মানে এরকম এরকম দুটো ফ্ল্যাজেলা থাকে। এবং দুটো ফ্ল্যাজেলা অফকোর্স আনইকুয়াল হবে, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে দুটো ফ্ল্যাজেলা আমি আনইকুয়াল এঁকেছি, ঠিক আছে। তাহলে এদের জুস পোরগুলো কেমন হয়, নাশপাতির মতো দেখতে এবং দুটো আনইকুয়াল ফ্ল্যাজেলা যুক্ত। তাহলে এখানেই দেখা যাচ্ছে যে টু আনইকুয়াল ফ্ল্যাজেলা প্রজেক্টেড ল্যাটেরাল দিকে প্রজেক্ট হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার জুসপোর মধ্যে স্বাভাবিক যেমন নিউক্লিয়াস থাকে তেমন থাকবে, এরকম এটা নর্মাল সেল যেমন হয় তেমনই থাকবে। এবং এটা কি মোটাইল অ্যাসেক্সুয়াল স্পোর, এটাকে বলা হচ্ছে জুস্পোর। ভেরি ইম্পর্টেন্ট যে এদের এই জুস্পোরের স্ট্রাকচারটা কেমন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কেমন, পিয়ার শেপড, মানে নাশপাতির মতো দেখতে, পিয়ার শেপড, ঠিক আছে, নাশপাতির মতো দেখতে। তাহলে এটা সি। এরপরে কি বলছে, ঠিক আছে। এবারে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখতে হবে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কেমন হয়। তাহলে এটা এতক্ষণ আমরা যেটা বললাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কেমনভাবে হচ্ছে, জুসপোরের সাহায্যে। জুসপোরটা কেমন, নাশপাতির মতো দেখতে বা পিয়ার শেপড, এবং এদের দুটো ফ্ল্যাজেলা থাকে, তাই এদেরকে বলা হচ্ছে বাই ফ্ল্যাজেলেটেড, এবং অফকোর্স দুটো ফ্ল্যাজেলা আনইকুয়াল। সেক্সুয়াল রিপ্রোডাকশন যেমন আমরা অলরেডি পড়েছি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আইসোগ্যামাস হতে পারে, মানে দুটো গ্যামেট সেম সাইজের হতে পারে। অ্যানাইসোগ্যামাস হতে পারে, যে দুটো গ্যামেট ডিফারেন্ট ইন সাইজ হতে পারে। কিংবা উগ্যামাস হতে পারে, দুটো গ্যামেটের মধ্যে, উগ্যামাস কখন বলবো, যখন দুটো গ্যামেটের মধ্যে মেল গ্যামেটটা ভেরি স্মল এবং মোটাইল হয়, আর ফিমেল গ্যামেটটা ভেরি লার্জ এবং নন মোটাইল হয়। তো 3 টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশনই এখানে হতে পারে। এরপরে দেখো ইউনিয়ন অফ গ্যামেটস মে টেক প্লেস ইন ওয়াটার। এবারে ইউনিয়ন অফ গ্যামেটস মানে কি, ফার্টিলাইজেশন, একটা গ্যামেটের সাথে আরেকটা গ্যামেটের ফিউশন, মেল গ্যামেটস এবং ফিমেল গ্যামেটসদের মধ্যে ফিউশন। এই ফিউশনটা কোথায় হতে পারে, জলে হতে পারে। জলে কখন হবে, জেনারেলি আইসোগ্যামাস এবং অ্যানাইসোগ্যামাস যেখানে হয়, যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে এই ফার্টিলাইজেশনটা জলের মধ্যে হয়। কিংবা উগোনিয়ামের মধ্যে হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। উগোনিয়াম হচ্ছে একটা থলে বা একটা স্যাকের মতো স্ট্রাকচার, যার মধ্যে উভামটা থাকে, ঠিক আছে, মানে ফিমেল গ্যামেটটা থাকে। যাদের ক্ষেত্রে উগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন বা উগ্যামি দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কি হয় না, এই উগোনিয়ামের মধ্যে, উগোনিয়াম নামে এই থলিটার মধ্যে তোমার ফার্টিলাইজেশনটা হয়, মানে ফিউশন অফ গ্যামেটস হয়। তাহলে মেল গ্যামেটসটা দৌড়ে ছুটে এই উগোনিয়ামের দিকে যায়। উগোনিয়ামের মধ্যে ফিমেল গ্যামেট, মানে ফিমেল গ্যামেট ওখানে থাকে, এবং মেল গ্যামেট গিয়ে উগোনিয়ামে ঢুকে ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করে। তো এটা হচ্ছে উগ্যামাসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। না, তারপরে দেখো এখানেও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে গ্যামেটস আর পাইরিফর্ম, মানে গ্যামেটসও পিয়ার শেপড বা পাইরিফর্ম, মানে নাশপাতির মতো দেখতে। এবং গ্যামেটসদের ক্ষেত্রেও দুটো ল্যাটারালি অ্যাটাচড ফ্ল্যাজেলা থাকে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে জুসপোরদের ক্ষেত্রে যেমন দুটো ল্যাটারালি অ্যাটাচড ফ্ল্যাজেলা থাকে, তেমন সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করা গ্যামেটসদের ক্ষেত্রেও দুটো ল্যাটারালি অ্যাটাচড ফ্ল্যাজেলা থাকে, এবং গ্যামেটসরাও পাইরিফর্ম বা পিয়ার শেপড বা নাশপাতির মতো হয়। কিন্তু উগ্যামাসের ক্ষেত্রে ফিমেল গ্যামেট যেটা নন মোটাইল, তার ফ্ল্যাজেলা থাকে না। বাকি সমস্ত গ্যামেটসদের কী হয়, দুটো করে ল্যাটারালি অ্যাটাচড ফ্ল্যাজেলা থাকে। এবার এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, কী কী এক্সাম্পল রয়েছে, যেমন ইক্টোকার্পাস, ডিকটয়োটা, ঠিক আছে, ল্যামিনেরিয়া, সার্গাসাম। এই ল্যামিনেরিয়া এবং সার্গাসাম এটা তোমরা অলরেডি পড়েছো, যে ল্যামিনেরিয়া এবং সার্গাসামের নাম দুটো তোমরা অলরেডি শুনেছো। ল্যামিনেরিয়া এবং সার্গাসাম এরা হচ্ছে ব্রাউন অ্যালগি এবং ইউজড অ্যাজ ফুড, এদেরকে খাবার হিসাবে ইউজ করা হয়। এটা তোমরা অলরেডি নামটা শুনেছো, ল্যামিনারি এবং সার্গাসাম। তাহলে এরা কোন ক্লাস থেকে বিলং করছে, তোমার ব্রাউন অ্যালগি বা ফিওফাইসিম। তাহলে ইক্টোকার্পাস, ডিকটয়োটা, ল্যামিনারিয়া, সার্গাসাম এবং ফিউকাস হচ্ছে এমন একটা অ্যালগি, তোমরা এটারও নাম শুনেছো, যার মধ্যে উগ্যামি দেখতে পাওয়া যায়। ফিউকাসের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, উগ্যামি দেখতে পাওয়া যায় ইন কেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এটাও তোমরা অলরেডি শুনেছো। তাহলে এটা হয়ে গেল অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমাদের যে ফিওফাইসি সম্পর্কে এখানে যা যা লেখা রয়েছে সেগুলো। এবার আমাদের কিছু ছবি দেখতে হবে যেগুলো এনসিইআরটিতে দেওয়া রয়েছে এই তোমার ব্রাউন অ্যালগিদের। লেটাস সি। সো এখানে কিছু ছবি দেওয়া রয়েছে। সবার ফার্স্টে এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা কার, এটা হচ্ছে আমাদের তোমার ল্যামিনেরিয়া, ঠিক আছে। এই ছবিটা হচ্ছে ল্যামিনেরিয়ার। দেখো এখানে ভালো করে দেখো,
এই ল্যামিনারিয়াটা যদি এরকম একটা সাবস্ট্রেটের উপরে থাকে বা সাবস্ট্রাটামের উপরে থাকে, সেই সাবস্ট্রাটামের সাথে ল্যামিনারিয়াটাকে যে স্ট্রাকচারটা একদম ডিরেক্টলি অ্যাটাচ করে রয়েছে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা, এই যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় হোল্ড ফাস্ট। ঠিক আছে, তাহলে হোল্ড ফাস্টটা কি? সেই স্ট্রাকচার কোনো একটা অ্যালগির যে স্ট্রাকচারটা সাবস্ট্রাটামের সাথে পুরো অ্যালগির বডিটাকে অ্যাটাচ করে রেখেছে তাকে বলা হয় হোল্ড ফাস্ট। এবারে হোল্ড ফাস্ট থেকে একটা এরকম স্টক বা একটা লম্বা স্ট্রাকচার এখানে বেরিয়েছে, যেটা কিনা মেইন প্ল্যান্ট বডিকে হোল্ড ফাস্টের সাথে অ্যাটাচ করে রেখেছে, এটাকে বলা হয় স্টাইপ। ঠিক আছে, তাহলে হোল্ড ফাস্ট থাকছে, স্টাইপ থাকছে, এবং তারপরে এরকম পাতার মতো বিস্তৃত স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকে বলা হয় ফ্রন্ট। ঠিক আছে, এই ফ্রন্টটা কি আসলে? ফ্রন্টটা হচ্ছে ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক মানে ফ্রন্টের মধ্যেই ফটোসিনথেসিস হয়। দে আর নট ট্রু লিফ, এটাকেও মনে রাখতে হবে যে ফ্রন্ট কিন্তু ট্রু লিফ নয়। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল ল্যামিনারিয়ার এক্সাম্পল, মানে সরি ল্যামিনারিয়ার ছবি। ল্যামিনারিয়ার ছবিটা মনে রাখতে হবে এবং সমস্ত ছবিগুলোই মনে রাখতে হবে। ল্যামিনারিয়ার কোনটা হোল্ড ফাস্ট, কোনটা স্টাইপ এবং কোনটা ফ্রন্ট এবং কার কী কাজ সেটাও মনে রাখতে হবে। ঠিক আছে, মানে বুঝতে হবে তারপরে মনে রাখতে হবে, না বুঝলে কী করে মনে রাখবে। তারপরে দেখো, তারপরে যে ছবিটা রয়েছে নেক্সট ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ল্যামিনারিয়ার পরে এই ছবিটা হচ্ছে তোমার ফিউকাসের, যেটা আমরা অলরেডি অনেকবার করে শুনেছি যে ফিউকাসের ক্ষেত্রে উগামাস রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। ফিউকাস হচ্ছে একটা ব্রাউন অ্যালগি, সেটা আমরা অনেকবার করে শুনেছি। সো এইটা হচ্ছে তোমার ফিউকাস। এই ফিউকাস এবং ল্যামিনারিয়া এগুলোর যে রিয়েল ছবি, এগুলো তোমাদেরকে আমি দেখাবো, এবং এই রিয়েল ছবিগুলো দেখানোর সময় এদের সম্পর্কে আরও কিছু তথ্য বলবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফিউকাস। ফিউকাসের ক্ষেত্রেও উই ক্যান সি যে এখানে একটা হোল্ড ফাস্ট রয়েছে। হোল্ড ফাস্ট হচ্ছে সেই স্ট্রাকচার যেটা সাবস্ট্রাটামের সাথে প্ল্যান্ট বডিকে অ্যাটাচ করে রেখেছে। এই যে এই পোর্শনটা, এখানে যদি আমার সাবস্ট্রাটাম থাকে তাহলে তার উপরে প্ল্যান্ট বডিকে ধরে রেখেছে কে? হোল্ড ফাস্ট। এবং তারপরে এই ছোটো পোর্শনটা হচ্ছে স্টাইপ, এবং তারপরে এখানে ফ্রন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ফ্রন্টের মধ্যে আবার মিড রিব আছে, এয়ার ব্লাডার আছে, এগুলো সব রয়েছে। কিন্তু এই ফ্রন্টটা কি? ফ্রন্টটা হচ্ছে লিফ লাইক ফটোসিনথেটিক পার্ট। ফ্রন্টটা হচ্ছে লিফ লাইক ফটোসিনথেটিক পার্ট বা লিফি স্ট্রাকচার। ঠিক আছে, তারপরে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিকটয়োটা। তাহলে ল্যামিনারিয়া হয়ে গেল, ফিউকাস হয়ে গেল, এরপরে যেটা দেখা যাচ্ছে ডিকটয়োটা। তো এখানেও ডিকটয়োটার এরকম হোল্ড ফাস্ট থাকবে, তারপরে স্টাইপ রয়েছে এটা। তাহলে হোল্ড ফাস্টের পরে রয়েছে স্টাইপ, এবং স্টাইপের পরে রয়েছে ফ্রন্ট। ফ্রন্টটা কি? এখানেও লিফি স্ট্রাকচার, এরকম ব্রাঞ্চ হয়ে তৈরি হয়েছে, এবং এই ফ্রন্টের মধ্যেই কি হচ্ছে? ফটোসিনথেসিসটা পারফর্ম হচ্ছে। ঠিক আছে, এইবারে আমরা কয়েকটা রিয়েল ছবি দেখে নেব। লেট আস সি। এই যে এইটা হচ্ছে যে ফার্স্ট ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমাদের ল্যামিনেরিয়ার ছবি। ঠিক আছে, এটা কার ছবি? ল্যামিনেরিয়া। এখানে ছবিটা যদি একটু ভালো করে খেয়াল করা হয় তাহলে দেখা যাবে যে কোনটা কি। দেখা যাচ্ছে যে হোল্ড ফাস্টটা এখানে দেখা যাচ্ছে না, কারণ হোল্ড ফাস্টটা সাবস্ট্রাটামের সাথেই আছে। কিন্তু এগুলো যেটা দেখা যাচ্ছে এটা কি? এইগুলো হচ্ছে স্টাইপ। এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি? স্টাইপ। ঠিক আছে, আর এই যে যেগুলো দেখা যাচ্ছে, এই যে এই যে এই যে ঠিক আছে, আর এই যে, হ্যাঁ একটুখানি বড় করে দেখাই তাহলে ভালো বোঝা যাবে যে এই যে স্ট্রাকচারটা যেগুলো কী কালারের? ব্রাউন কালারের। এই যে ব্রাউন কালারের যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে, ব্রাউন কালারের যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে ফ্রন্ট। তাহলে কোনটা স্টাইপ এবং কোনটা ফ্রন্ট? এই যে সাদা পোর্শনটা এটা হচ্ছে কি? স্টাইপ। আর এই যে ব্রাউনিশ পোর্শনটা এটা কি? ফ্রন্ট। ব্রাউনিশ পোর্শনটা কি? ফ্রন্ট। এই ব্রাউনিশ পোর্শনটা দেখতে পাচ্ছ যেটা ফ্ল্যাটেন্ড মানে চ্যাপ্টা, এবং দেখতে খানিকটা পাতার মতোই লাগছে, কিন্তু এগুলো আসলে ট্রু লিফ নয়। ঠিক আছে, এই ফ্রন্টের মধ্যে কী হচ্ছে? ফটোসিনথেসিসটা মেনলি হচ্ছে, এবং তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ব্রাউন কালারের হয়ে গেছে। ব্রাউন কালারটা ডিউ টু প্রেজেন্স অফ দ্য পিগমেন্ট ফিউকোজ্যান্থিন, এবং এই কারণেই দেখেই বোঝা যাচ্ছে কতটা ব্রাউন এরা। এই কারণেই এটাকে কী বলা হয়? ব্রাউন অ্যালগি বলা হয়। আমরা অলরেডি পড়েছি, মানে অলরেডি আমরা এটাই পড়ছি যে ব্রাউন অ্যালগি পড়ছি, তাহলে ব্রাউন অ্যালগি দেখেই বোঝা যাচ্ছে, এবং এই ব্রাউন কালারটা কেন সেটাও জানতে হবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখেছিলাম ফিউকাসের ছবিটাও দেখবো। লেট আস সি। সো এটা হচ্ছে ফিউকাস। তোমরা দেখেছো যে ফিউকাসের মধ্যে একটা মিড রিপ থাকছে, তো সেগুলো এখানে ভালো করে বোঝা যাচ্ছে। কোন কালারটা দেখা যায়? এই কালারটা দিলে মনে হয় বোঝা যাবে। তো দেখো ফিউকাসে এখানে শুধুমাত্র ফ্রন্টটাই ভালো করে বোঝা যাচ্ছে, স্টাইপটা ভালো করে বোঝা যাচ্ছে না এই ছবিটার মধ্যে। তাহলে এই যে পাতার মতো স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট,
এবং ফ্রন্টের মধ্যে যে ব্রাঞ্চিং দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্রাঞ্চিংয়ের মধ্যে হালকা শেডের এই যে মিড রিবটা, এই যে হালকা শেডের মধ্যে এই মিড রিবটা বোঝা যাচ্ছে, যেটা আমরা দেখেছিলাম ছবিটার মধ্যে যে ফ্রন্টের ক্ষেত্রে ফিউকাসের ক্ষেত্রে ফ্রন্টের মধ্যে মিড রিব থাকে এবং দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা ব্রাউনিশ। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ফিউকাস। এবারে ফিউকাস সম্পর্কে কয়েকটা ব্যাপার একটু নোট করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ফিউকাসটা। ঠিক আছে, ফিউকাসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা অলরেডি পড়েছি যখন অ্যালগির লাইফ সাইকেল সম্পর্কে আমরা পড়েছিলাম, তখন আমি বলেছিলাম যে অ্যালগিরা জেনারেলি হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, মানে অ্যালগিদের মেইন যে প্ল্যান্ট বডি সেটা জেনারেলি হ্যাপ্লয়েড হয়। ঠিক আছে, তাদের লাইফ সাইকেলে যে মেইন ফেজ সেটা হ্যাপ্লয়েড ফেজ হয় এবং তাদের ক্ষেত্রে জাইগোটিক মিওসিস দেখতে পাওয়া যায়, একমাত্র ডিপ্লয়েড স্টেজ হচ্ছে জাইগোট। এগুলো আমি সব বলেছিলাম অ্যালগিদের ক্ষেত্রে। কিন্তু ফিউকাস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই ভালো করে নোট করে নাও, খুবই ইম্পর্টেন্ট। যে ফিউকাস হচ্ছে সেটার এক্সেপশন। ফিউকাস হচ্ছে এমন একটা অ্যালগি যার মেইন প্ল্যান্ট বডি হচ্ছে ডিপ্লয়েড, ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু এটা একটা এক্সেপশন তাই এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাহলে ফিউকাসের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডিটা কি, ডিপ্লয়েড, মানে 2n। ঠিক আছে, তাহলে ফিউকাসের ক্ষেত্রে যে লাইফ সাইকেলটা দেখতে পাওয়া যায় সেটা আর হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল নয়, ফিউকাসের ক্ষেত্রে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবারে এখানে আমরা জানি যে আমরা এটাও পড়েছি যে যেগুলো অ্যানজিওস্পার্ম, মানে উন্নত উদ্ভিদ যেগুলো আমরা আশেপাশে দেখতে পাচ্ছি, ফ্লাওয়ারিং প্লান্টস, তারাও আমরা জানি যে তাদেরও ডিপ্লন্টিক লাইফ সাইকেল থাকে, মানে তাদেরও মেইন প্ল্যান্ট বডি হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু তাদের থেকে এই ফিউকাসের একটা মেজর ডিফারেন্স রয়েছে। তাহলে ফিউকাসের জেনারেলি মেইন প্ল্যান্ট বডি ডিপ্লয়েড, মানে এই যে ফিউকাসটা আমরা দেখতে পাচ্ছি এদের সেলের মধ্যে কতগুলো ক্রোমোজোম আছে, 2n করে ক্রোমোজোম আছে। ফিউকাসটা মেইনলি ডিপ্লন্টিক লাইফ সাইকেল শো করছে। কিন্তু ফিউকাসে যখন দুটো গ্যামেটের ফিউশনের পরে জাইগোট তৈরি হয়, যেগুলো হচ্ছে গিয়ে তোমার ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অনেক অ্যাডভান্স উন্নত প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে কী হয়, জাইগোট থেকে তোমার সিড মানে এমব্রায়ো তৈরি হয়, এমব্রায়ো থেকে মানে এমব্রায়োটা সিডের মধ্যে থাকে, মানে বীজ তৈরি হয়, বীজের মধ্যে থাকে, বীজটা ফলের মধ্যে থাকে, তারপরে সেই বীজটা তোমার মাটিতে যখন পড়ে এবং তারপরে সেই বীজ থেকে নতুন গাছ জন্মায়। কিন্তু ফিউকাসের ক্ষেত্রে সেরকম কোনো বীজ প্রোডাকশনের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে যে ফিউকাসটা সবার ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যে ফিউকাস হচ্ছে ডিপ্লয়েড মেইন প্ল্যান্ট বডি ফিউকাসের। ঠিক আছে, ফিউকাসের ক্ষেত্রে ডিপ্লয়েড মেইন প্ল্যান্ট বডি দেখতে পাওয়া যায়। ফিউকাস ডিপ্লন্টিক লাইফ সাইকেল শো করে, মানে ফিউকাসের যে লাইফ সাইকেল তার মধ্যে যেটা ডমিনেন্ট সেটা কি, সেটা হচ্ছে ডিপ্লয়েড স্ট্রাকচার। ঠিক আছে, তাই তার মানে এটা স্বাভাবিক যে এখানে নো জাইগোটিক মিওসিস, কোনো জাইগোটিক মিওসিস হয় না, এটা বুঝতেই পারছো। জাইগোট থেকে আর মিওসিস হয় না, বরং জাইগোটটা যেহেতু 2n, এটা কি, এটা জাইগোটটা যেহেতু 2n, তাহলে জাইগোট থেকেই ডিরেক্টলি এই ফিউকাসের প্ল্যান্ট বডিটা তৈরি হচ্ছে, এটা তো খুবই স্বাভাবিক। এবং এখানে আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, নো সিড ফরমেশান, কোনো সিড ফরমেশান হচ্ছে না। ঠিক আছে, তাহলে নো জাইগোটিক মিওসিস, কোনো জাইগোটিক মিওসিস হয় না এবং কোনো সিড ফরমেশান হয় না। তাহলে কি হচ্ছে, তাহলে জাইগোট থেকে ডিরেক্টলি ফিউকাসটা তৈরি হচ্ছে, জাইগোট থেকে কোনো সিড বা বীজ এগুলো কিছুই তৈরি হচ্ছে না। জাইগোট থেকে তাহলে কি হচ্ছে, ডিরেক্টলি তোমার এই প্ল্যান্ট বডিটা বা ফিউকাসের এই প্ল্যান্ট বডিটা এটা তৈরি হচ্ছে। তাহলে এই পয়েন্টগুলো আরেকবার করে আমি রিভাইজ করে দিচ্ছি বা বলে দিচ্ছি, তোমরা সবাই এটা ভালো করে নোট ডাউন করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। যে ফিউকাস হচ্ছে একটা ইম্পর্টেন্ট এক্সেপশন, কারণ ফিউকাসের ক্ষেত্রে ফিউকাস একটা অ্যালগি হওয়া সত্ত্বেও এর মেইন প্ল্যান্ট বডিটা হচ্ছে ডিপ্লয়েড এবং এক্ষেত্রে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখতে পাওয়া যায়, জাইগোটিক মিওসিস হয় না। এরকম কোশ্চেন আসে যে জাইগোটিক মিওসিস কোথায় দেখতে পাওয়া যায় না, নিচে 4টে অপশনের মধ্যে 3টে এমন অ্যালগি দেওয়া থাকবে যাতে জাইগোটিক মিওসিস দেখতে পাওয়া যায়, আর ফিউকাসও দেওয়া থাকবে। তুমি ভাববে যে ফিউকাসও তো একটা অ্যালগি, তাহলে এক্ষেত্রে তো জাইগোটিক মিওসিস দেখা যাওয়ার কথা, কিন্তু ফিউকাস হচ্ছে এক্সেপশন যার মেইন প্ল্যান্ট বডিটা হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, তারপরে ফিউকাসের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর একটা অ্যালগি, সেটা হচ্ছে ডিকটয়টা, যেটা আমরা অলরেডি দেখলাম যে ডিকটয়টার ছবিটাও আমরা দেখেছিলাম, যেখানে অনেকগুলো ব্রাঞ্চিং তৈরি হয়েছে, যে দেখা যাচ্ছে যে কতগুলো ব্রাঞ্চিং এখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর ব্রাঞ্চিং হয়েছে। ঠিক আছে, এই যে প্রচুর ব্রাঞ্চিং হয়েছে ডিকটয়টার মধ্যে, এগুলো হচ্ছে ডিকটয়টার ফ্রন্ট। দেখো ডিকটয়টা কত বড় একটা ম্যাসিভ স্ট্রাকচার তৈরি করেছে, তাই এর স্টাইপ এবং হোল্ড ফাস্ট এগুলো ভালো করে এখানে বোঝা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ডিকটয়টা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ব্রাউন অ্যালগি সম্পর্কে। এবং এখানে এই ব্রাউন অ্যালগি সম্পর্কে বলতে গিয়ে আরও কয়েকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল একটু মনে রাখতে হবে।
এবং এই চ্যাপ্টারটি এরকম যে কিছু এক্সাম্পল একটু মনে রাখতে হবে। এক্সাম্পলগুলো মনে রাখার জন্য সবথেকে ভালো যদি তোমরা একটা চার্ট বানিয়ে নিতে পারো তাহলে সবথেকে বেটার হয়। এবং বিভিন্ন এক্সাম্পলের বিভিন্ন ধরনের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই ফিউকাসের যেমন একটা আলাদা বৈশিষ্ট্য কি, এই ডিপ্লয়েড লাইফ সাইকেল শো করে, মানে ডিপ্লয়েন্টিক লাইফ সাইকেল শো করে। তাহলে এগুলো একটু আমাদের এরকম চার্ট বানিয়ে বানিয়ে বারবার রিভাইজ করে বারবার কোশ্চেন সলভ করে এগুলোকে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সেরকম আরও কয়েকটা এক্সাম্পল যদি একটু দেখো, যে আমরা একটা এক্সাম্পল বললাম কি, যে একটোকার্পাস, তাই না? একটোকার্পাস ইজ এ এক্সাম্পল অফ ব্রাউন অ্যালগি, ঠিক আছে, এটা আমরা পড়লাম। আর একটোকার্পাসের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, একটোকার্পাসের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেল, মানে এদের ক্ষেত্রেও নো জাইগোটিক মিওসিস, কোনো জাইগোটিক মিওসিস হয় না, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। একটোকার্পাসের ক্ষেত্রেও জাইগোটিক মিওসিস হচ্ছে না। তাহলে একটোকার্পাসের ক্ষেত্রে কী হচ্ছে, একটোকার্পাসের ক্ষেত্রে জাইগোট ফর্মেশন হচ্ছে, জাইগোট থেকে একটা ডিপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি হচ্ছে, সেই ডিপ্লয়েড প্ল্যান্ট বডিটা থেকে আবার তোমার যেরকমভাবে স্পোর তৈরি হয় সেরকম স্পোর তৈরি হচ্ছে, সেই স্পোর থেকে আবার মানে সরি একটোকার্পাসের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, একটোকার্পাসের ক্ষেত্রে নো জাইগোটিক মিওসিস, কোনো জাইগোটিক মিওসিস হয় না। তাহলে একটোকার্পাসের ক্ষেত্রে কি হয়, একটোকার্পাসের ক্ষেত্রে জাইগোট থেকে একটা ডিপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি হয়, ঠিক আছে, জাইগোট থেকে একটা ডিপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি হয়, এই ডিপ্লয়েড প্ল্যান্ট বডি থেকে আবার গ্যামেট তৈরি হয়, সেই গ্যামেট আবার তাহলে একটোকার্পাসের ক্ষেত্রে তাহলে কী দেখা যাচ্ছে, একটোকার্পাসের ক্ষেত্রে কোনো জাইগোটিক মিওসিস হয় না। তাহলে এক্ষেত্রে কী হয়, একটোকার্পাসের ক্ষেত্রে তাহলে কী হয়, একটোকার্পাসের ক্ষেত্রে জাইগোট থেকে একটা ডিপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি হয় এবং ডিপ্লয়েড প্ল্যান্ট বডি থেকে মিওসিসের মাধ্যমে আবার হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, ঠিক আছে। যেমনটা আমরা দেখেছিলাম টেরিডোফাইটার ক্ষেত্রে বা ব্রায়োফাইটার ক্ষেত্রে, ঠিক একই রকম হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেল একটোকার্পাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাই এখানে কোনো জাইগোটিক মিওসিস দেখতে পাওয়া যায় না। এবং আরেকটা পয়েন্ট, যেহেতু এদের লাইফ সাইকেলের মধ্যে একটা ফেজ কী হয়, একটা ফেজ ডিপ্লয়েড ফেজ এবং একটা ফেজ হ্যাপ্লয়েড ফেজ হয়, মানে একটা ফেজ ডিপ্লয়েড থেকে আবার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এরকম। এবং এই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের মধ্যে মানে দুটোর ক্ষেত্রেই মেইন প্ল্যান্ট বডি দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যায়। মানে কি, যে অ্যালগির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে ডিপ্লয়েড বলতেই শুধুমাত্র জাইগোট, এবং জাইগোট ডিরেক্টলি ডিভাইড করে মিওসিসের মাধ্যমে কি তৈরি করছে, তোমার স্পোর তৈরি করছে এবং সেখান থেকে হ্যাপ্লয়েড বডি তৈরি হচ্ছে। কিন্তু একটোকার্পাসের ক্ষেত্রে জাইগোট ডিরেক্টলি যেহেতু ডিভাইড করছে না, তাহলে জাইগোট থেকে একটা যেহেতু তোমার ডিপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি হচ্ছে, তাই বলা যায় যে এদের লাইফ সাইকেলে একটা প্ল্যান্ট মানে একটা ফেজে এরা ডিপ্লয়েড, একটা ফেজে এরা হ্যাপ্লয়েড, এবং সেটা মানে খুবই প্রমিনেন্ট, ঠিক আছে। সেই জন্য এদের ক্ষেত্রে কী বলা হচ্ছে, যে শো শো অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাওয়া যায়। যেমন আমরা গ্রিন অ্যালগির ক্ষেত্রে দেখেছিলাম যে ক্লাডোফোরা নামে একটা গ্রিন অ্যালগি অল্টারনেশন অফ জেনারেশন শো করে, তেমনই এই একটোকার্পাস একটা ব্রাউন অ্যালগি যে অল্টারনেশন অফ জেনারেশন শো করছে। একটা জেনারেশন হচ্ছে ডিপ্লয়েড এবং আরেকটা জেনারেশন হচ্ছে হ্যাপ্লয়েড, এবং সেগুলো খুবই প্রমিনেন্ট জেনারেশন। তাই এই ধরনের লাইফ সাইকেলকে বলা হয় হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। একটা হ্যাপ্লয়েড ফেজ থাকছে, একটা ডিপ্লয়েড ফেজ থাকছে, তাই এটাকে বলা হচ্ছে হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। এবং ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে এটার কি, ব্রাউন অ্যালগির ক্ষেত্রে এটা হচ্ছে একটোকার্পাস, ঠিক আছে। তাহলে এই একটা ব্যাপার গেল, বোঝা গেল। এবং তারপরে আর একটা জিনিস একটুখানি লিখে রাখা দরকার, যে লার্জেস্ট অ্যালগি কোথায়, অ্যালগি কোনটা, লার্জেস্ট অ্যালগির এক্সাম্পল হচ্ছে ম্যাক্রোসিস্টিস, ঠিক আছে, ম্যাক্রোসিস্টিস এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে লার্জেস্ট অ্যালগি। এটা এক ধরনের সি কেল্প, মানে এটা সমুদ্রের মধ্যে থাকা যে কেল্প স্ট্রাকচারগুলো বলেছিলাম যে ম্যাসিভ প্ল্যান্ট বডি যাদের থাকে সেই গ্রুপের মধ্যেই বিলং করে লার্জেস্ট অ্যালগি, তার এক্সাম্পল হচ্ছে ম্যাক্রোসিস্টিস, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ব্রাউন অ্যালগি সম্পর্কে সমস্ত কিছু, যে ব্রাউন অ্যালগির বিভিন্ন ব্যাপার, বিভিন্ন ব্রাউন অ্যালগির যে এক্সাম্পলস এবং তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশান কেমন হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান কেমন হয়,
এগুলো সব আমরা দেখলাম। এবং এই এক্সাম্পলগুলো যেগুলো এনসিইআরটিতে দেওয়া রয়েছে মেনলি, সেগুলোই খুবই ইম্পর্টেন্ট। এনসিইআরটির এক্সাম্পলগুলো ভুললে একদমই চলবে না, এগুলো একদমই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব রেড অ্যালগি। ব্রাউন অ্যালগি হয়ে গেছে, এরপর আমরা কি দেখব, রেড অ্যালগি। সি অ্যাকর্ডিং টু এনসিইআরটি। তো রেড অ্যালগিদের যে অ্যাকচুয়ালি ভালো নামটা কি, ভালো নামটা হচ্ছে রোডোফাইসি, ঠিক আছে। যেমন আমরা পড়েছি ফিওফাইসি, তেমন এদের যে ক্লাস সেই ক্লাসের নাম হচ্ছে রোডোফাইসি, ঠিক আছে। এই রোডোফাইসি এদের কমন নেম কি, কমন নেম হচ্ছে রেড অ্যালগি। রোডোফাইসিদের কমন নেম কি, রোডোফাইসিদের কমন নেম হচ্ছে রেড অ্যালগি, ঠিক আছে। তো এটা কমিয়ে নিই, ওকে। নাও দ্য মেম্বার্স অফ রোডোফাইসি আর কমনলি কল্ড রেড অ্যালগি। কেন রেড বলছে, এরা রেড কালার তৈরি করে, এদের লাল রঙের দেখতে হয়, তাই রেড বলছে। ভেরি সিম্পল, বিকজ অফ দ্য প্রিডমিনেন্স অফ দ্য রেড পিগমেন্ট, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কী থাকছে, রেড পিগমেন্ট থাকছে, পাশাপাশি ক্লোরোফিলও থাকছে, কিন্তু ক্লোরোফিলের পাশাপাশি রেড পিগমেন্টের যে ডমিনেন্স সেটা বেশি। এবং এই রেড পিগমেন্টের নাম কি, আর ফাইকোএরিথ্রিন। নামটা খুব ইম্পর্টেন্ট, আর ফাইকোএরিথ্রিন। যেমন ওখানে দেখেছিলাম ফিউকোজ্যান্থিন ফিওফাইসিদের ক্ষেত্রে, রোডোফাইসিদের ক্ষেত্রে তাহলে কি, আর ফাইকোএরিথ্রিন, ঠিক আছে। এই পিগমেন্টটা থাকছে এবং এটা প্রিডমিনেন্টলি থাকছে বলেই এদের কালারটা হচ্ছে কেমন, লাল। মেজরিটি অফ দ্য রেড অ্যালগি আর ম্যারাইন। তাহলে এদেরও মেজরিটি কি, ম্যারাইন মানে সামুদ্রিক, এবং এরা মেইনলি ওয়ার্মার মানে গরম এরিয়াগুলোতে থাকে, যেগুলো একটু উত্তপ্ত, একটু টেম্পারেচার বেশি, সেরকম ওয়ার্মার যে পোর্শান সমুদ্রের, সেই সমস্ত জায়গায় রোডোফাইসিদের মেনলি দেখতে পাওয়া যায়। এবারে দেখো কী বলছে, দে অকর ইন বোথ ওয়েল লাইটেড রিজন এবং অলসো অ্যাট গ্রেট ডেপথ। মানে সমুদ্রের যত উপরের থেকে নিচের দিকে যাওয়া যায়, যত উপর থেকে একদম ডিপ গভীরের দিকে যাবে, তখন কি দেখা যাবে যে লাইটটা কম পৌঁছাচ্ছে এবং সেটা আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে সমুদ্রের ওই পোর্শনটা। তাহলে সারফেসের দিকে যত এগোবো তত বেশি লাইট পাওয়া যায়। তো সেই সারফেস রিজিয়নগুলোতে, মানে সারফেসে, সমুদ্রের সারফেসে যেখানে ওয়েল লাইট পাওয়া যায়, ওয়েল লাইট পৌঁছায়, মানে ভালো লাইট পৌঁছায়, সেই পোর্শনেও রেড অ্যালগিরা থাকে। এবং অনেক গভীরে, সমুদ্রের অনেক গভীরে যেখানে খুবই কম লাইট পৌঁছায়, সেখানেও রেড অ্যালগিদের দেখতে পাওয়া যায়। সো এটা হচ্ছে রেড অ্যালগির ইন্ট্রোডাকশান। এরপরে দেখো, দ্য রেড অ্যালগি বা রেড থালাই অফ মোস্ট অফ দ্য রেড অ্যালগি আর মাল্টিসেলুলার। তো রেড অ্যালগি স্বাভাবিক মাল্টিসেলুলার। সাম অফ দেম হ্যাভ কমপ্লেক্স বডি অর্গানাইজেশন। এবং রেড অ্যালগিটা খুবই কমপ্লেক্স হয়। হ্যাঁ, রেড অ্যালগিটা মানে কিছু কিছুতে দেখা যাচ্ছে যে এদের যে ফার্টিলাইজেশনের পরে একটা কমপ্লেক্স ডেভেলপমেন্টাল স্টেজও থাকে, ঠিক আছে। তাহলে আমরা অত কমপ্লেক্সিটির মধ্যে যাবো না, আমরা একটু সিম্পলের উপর থেকে দেখবো ব্যাপারটাকে। দেখো কী বলছে, এরপরে যেটা লেখা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। স্টোরড ফুড যেমন আমরা পড়েছি, স্টোরড ফুড বা রিজার্ভ ফুড ইন কেস অফ ক্লোরোফাইসি বা গ্রিন অ্যালগি, সেখানে ছিল স্টার্চ এবং অয়েল। তারপরে আমরা দেখলাম ইসের ক্ষেত্রে, তোমার ফিওফাইসি বা ব্রাউন অ্যালগির ক্ষেত্রে, সেখানে আমরা দেখলাম যে এখানে স্টোরড ফুড হিসাবে থাকছে কি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট লাইক তোমার ল্যামিনারিন এবং ম্যানিটল, এবং তার সাথে অয়েল। ঠিক একইভাবে রেড অ্যালগিরা কী ফর্মে ফুডকে স্টোর করে রাখে সেটাও ইম্পর্টেন্ট। তো রেড অ্যালগিদের ক্ষেত্রে স্টোরড ফুড কি, ফ্লোরিডিন স্টার্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রেড অ্যালগিরা ফুডকে কী ফর্মে স্টোর করে রাখে, ফ্লোরিডিন স্টার্চ, ঠিক আছে। এই ফ্লোরিডিন স্টার্চ অ্যাকচুয়ালি গ্লাইকোজেন এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন হচ্ছে ওয়ান ফর্ম অফ তোমার সেলুলোজ, এই হ্যাঁ ওয়ান ফর্ম অফ সেলুলোজ, ঠিক আছে। তো অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন এইরকম টাইপেরই একটা স্টার্চ, বোঝা গেল, মানে এইরকম টাইপের একটা স্টার্চ বলছি, ভুল হয়ে গেল। অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন এইরকম টাইপেরই একটা কার্বোহাইড্রেট হচ্ছে ফ্লোরিডিন স্টার্চ, ঠিক আছে। এই ফ্লোরিডিন স্টার্চ হিসাবেই রোডোফাইসিসদের মধ্যে রিজার্ভ হয়ে থাকে ফুড। তাহলে ফুড রিজার্ভ কি, ফ্লোরিডিন স্টার্চ, এবং তার সাথে সাথে মানে ফ্লোরিডিন স্টার্চের সাথে জেনারেলি তোমার তাহলে সাম অফ দেম হ্যাভ কমপ্লেক্স বডি অর্গানাইজেশন, ওকে হলো। তাহলে এদের ফুড রিজার্ভটা কেমন, ফ্লোরিডিন স্টার্চ, যেটা কার সাথে সিমিলার, মানে কেমন অ্যাকচুয়ালি, অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন এর মতো দেখতে, অনেকটা স্ট্রাকচারালি, ঠিক আছে। অ্যামাইলোপেকটিন হচ্ছে একটা টাইপ অফ সেলুলোজ, ঠিক আছে। নাও দ্য রেড অ্যালগি ইউজুয়ালি রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানেই ফ্র্যাগমেন্টেশন। দে রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি, তাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে মার্ক করে নাও, যে রেড অ্যালগিদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে কি, যে আমরা যখন তোমার দেখলাম ক্লোরোফাইসি বা ফিওফাইসি, সেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে জুস্পোর নামে একটা স্পোরকে দেখলাম যে কিনা মোটাইল এবং ফ্ল্যাজেলেটেড, ঠিক আছে। কিন্তু রেড অ্যালগিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বাই নন মোটাইল স্পোর্স। তাহলে রেড অ্যালগিদের যে অ্যাসেক্সুয়াল স্পোর, সেখানে কি ফ্ল্যাজেলা থাকে না, নো ফ্ল্যাজেলা। তাহলে রেড অ্যালগিদের যে স্পোর, অ্যাসেক্সুয়াল স্পোর, সেখানে কোনো ফ্ল্যাজেলা থাকে না। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রেও
নন মোটাইল সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রেও কী থাকছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রেও ফ্লাজেলা থাকছে না, নন মোটাইল গ্যামেটস। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনও নন মোটাইল মানে নো ফ্লাজেলা। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে রেড অ্যালগিদের স্পোরেও কোনো ফ্লাজেলা থাকে না, গ্যামেটেও কোনো ফ্লাজেলা থাকে না। তাহলে রেড অ্যালগিদের স্পোরও নন মোটাইল এবং গ্যামেটও নন মোটাইল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মার্ক করে নাও, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেট আস সি। তাহলে রেড অ্যালগিদের ক্ষেত্রে নন মোটাইল গ্যামেটস। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ উগ্যামাস। তাহলে রেড অ্যালগিদের ক্ষেত্রে দেখো ব্যাপারটা সব পুরো ব্যাপারটা একটু কমপ্লেক্স টাইপের। রেড অ্যালগিদের বডি স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন একটু কমপ্লেক্স টাইপের এবং এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা একটু কমপ্লেক্স টাইপের। কেন? কারণ এদের ক্ষেত্রে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এই সিম্পল ব্যাপারগুলো জেনারেলি দেখতে পাওয়া যায় না। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন জেনারেলি উগ্যামাস। উগ্যামাস মানে একটা লার্জ ফিমেল গ্যামেট যেটা উগোনিয়ামের মধ্যে থাকে এবং সেখানে একটা স্মল, ভেরি স্মল মেল গ্যামেট গিয়ে ফার্টিলাইজ করে। কিন্তু মনে রাখতে হবে যেগুলো কিন্তু এই যে মেল গ্যামেটটা এটা কিন্তু নন ফ্লাজেলেটেড, ফ্লাজেলা থাকে না। ঠিক আছে, অ্যান্ড অ্যাকম্পানিড বাই কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট। এবং এদের পোস্ট ফার্টিলাইজেশন মানে ফার্টিলাইজেশনের পরে যে জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটটার যে ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্টটাও একটু কমপ্লেক্স। তাহলে রেড অ্যালগিদের ক্ষেত্রে আবার পোস্ট ফার্টিলাইজেশন একটা ডেভেলপমেন্টাল স্টেজও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবারে দেখো রেড অ্যালগিদের কী কী এক্সাম্পল রয়েছে, পলিসাইফোনিয়া, পরফাইরা এবং গ্র্যাসিলারিয়া আর জিলেডিয়াম। তো পলিসাইফোনিয়া সম্পর্কে তোমরা শোনোনি, কিন্তু পরফাইরা সম্পর্কে তোমরা শুনেছো। পরফাইরা ইজ ইউজড অ্যাজ ফুড। পরফাইরা ইজ ইউজড অ্যাজ ফুড, পরফাইরাকে খাবার হিসেবে ব্যবহার করা হয়। আর গ্র্যাসিলারিয়া আর জিলেডিয়াম এই দুটো নামও তোমরা শুনেছো। এদেরকে বলা হয়, গ্র্যাসিলারিয়া আর জিলেডিয়ামকে বলা হয় 11 ফাইট। ঠিক আছে, এদেরকে বলা হয় 11 ফাইট। কারণ কি, গ্র্যাসিলারিয়া আর জিলেডিয়াম থেকে কী পাওয়া যায়, এগার পাওয়া যায়। মানে এখানে লেখা দরকার সোর্স অফ এগার বা আগার, সোর্স অফ আগার। আগারটা অ্যাকচুয়ালি মাইক্রোবস ডেভেলপমেন্টের সময় যে মিডিয়াম, সেই মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয়, বা আইসক্রিম বা জেলি উৎপাদনের ক্ষেত্রে এই আগারটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে গ্র্যাসিলারি এবং জিলেডিয়াম নামে দুটো রেড অ্যালগি থেকেই আগারটা পাওয়া যায় বলে গ্র্যাসিলারিয়া এবং জিলেডিয়ামকে কী বলা হয়, আগারোফাইট বলা হয়। ঠিক আছে, এবারে এখানে কতগুলো মানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু মনে রাখতে হবে। মেইনলি তোমাদের ব্রাউন অ্যালগি অ্যান্ড রেড অ্যালগি সম্পর্কে। ব্রাউন অ্যালগি এবং রেড অ্যালগি, মোস্ট অফ দেম do not show জাইগোটিক মিওসিস। মোস্ট অফ দ্য ব্রাউন অ্যালগি এবং রেড অ্যালগিদের ক্ষেত্রে কী দেখা যায়, জাইগোটিক মিওসিস হয় না। ঠিক আছে, তার বদলে কী হয়, জাইগোট থেকে একটা স্পোরোফাইট তৈরি হয়। রাদার জাইগোট ইজ converted into a sporophytic plant body। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু মাথায় রাখতে হবে যে ব্রাউন অ্যালগি এবং রেড অ্যালগিদের ক্ষেত্রে মোস্ট অফ ব্রাউন অ্যালগি এবং রেড অ্যালগিদের ক্ষেত্রে কিন্তু জাইগোটিক মিওসিস দেখতে পাওয়া যায় না। তার থেকে কী হয়, জাইগোটের মধ্যে মাইটোসিস হয় এবং জাইগোট মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে ডিভাইড করে একটা প্ল্যান্ট বডি তৈরি করে, যাকে স্পোরোফাইট বলে। মানে যেমনটা আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে দেখতে পাই মেনলি, সেরকম মোস্ট অফ দ্য রেড অ্যালগি এবং ব্রাউন অ্যালগিদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। এবং সেই কারণেই এই জিনিসটাকে, এই ইনসেটের এই লাইনটাকে একটুখানি ডিটেইলে বুঝতে হবে আর কি, একটু ডিপলি বুঝতে হবে যে এদের ক্ষেত্রে উগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং অ্যাকম্পানিড বাই কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট। পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট মানে কি, ফার্টিলাইজেশনের পরে কী তৈরি হবে, ফার্টিলাইজেশনের পরে জাইগোট তৈরি হবে। এই জাইগোটের আবার ডেভেলপমেন্ট হবে এবং জাইগোট কী করবে, ডেভেলপ করে একটি স্পোরোফাইট বডি তৈরি করবে। এটা জেনারেলি রেড অ্যালগি এবং মোস্ট অফ দ্য ব্রাউন অ্যালগির ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়, যেমন আমরা ফিউকাসের ক্ষেত্রেও দেখেছি। ঠিক আছে, কিন্তু গ্রিন অ্যালগিদের ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যায় না। গ্রিন অ্যালগিদের ক্ষেত্রে আমরা দেখেছি যে জাইগোট ডিরেক্টলি মিওসিস
পারফর্ম করে, মানে মিউসিস সেল ডিভিশন করে এবং সেখান থেকে হ্যাপ্লয়েড বডি তৈরি করে, ঠিক আছে। কিন্তু ব্রাউন অ্যালগি এবং রেড অ্যালগির ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, মোস্ট অফ দ্য ব্রাউন অ্যালগিদের ক্ষেত্রে এবং রেড অ্যালগিদের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, জাইগোটিক মিউসিস হয় না, কিন্তু কী হয়, জাইগোট ডিভাইড করে মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস সেল ডিভিশনের দ্বারা জাইগোট ডিভাইড করে স্পোরোফাইটিক বডি তৈরি করে, ঠিক আছে। যেমন আমরা দেখেছিলাম কয়েকটি এক্সাম্পল যাদের ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখতে পাওয়া যায় এবং সেখানে জাইগোট কিন্তু মিউসিসে না গিয়ে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পোরোফাইটিক বডিও তৈরি করে, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার। আর গ্রাসিলারিয়া জিলেডিয়াম এদের যে ইম্পর্টেন্সটা এটাও মনে রাখতে হবে। এবারে আমরা এনসিইআরটি থেকে এদের ছবিগুলো দেখে নেব রেড অ্যালগিদের। দেখো এখানে রেড অ্যালগিদের দুটো ছবি দেওয়া রয়েছে, মানে দুটো রেড অ্যালগির ছবি দেওয়া রয়েছে, একটা হচ্ছে পরফাইরা আর একটা হচ্ছে পলিসাইফোনিয়া। সো এটা হচ্ছে পরফাইরা। এই পরফাইরাটা কেন গুরুত্বপূর্ণ, পরফাইরাটা ফ্রন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ফ্রন্ট হচ্ছে গিয়ে মানে এক্সপ্যান্ডেড এবং ফ্ল্যাটেন্ড লিফ লাইক স্ট্রাকচার যেখানে ফটোসিনথেসিস হয়, এবং পরফাইরারা হচ্ছে ইউজড অ্যাজ ফুড, এদের খাবার হিসাবে আমরা খেতে পারি, ঠিক আছে। পরফাইরাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পরফাইরার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, দেখো এটা একটুখানি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে লিখে রাখো। তো পরফাইরাদের ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। পরফাইরাদের ক্ষেত্রে 2n = 4 এবং n = 2। পরফাইরাদের ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এদের ডিপ্লয়েড সেলে মাত্র 4টে ক্রোমোজোম এবং হ্যাপ্লয়েড সেলে মাত্র 2টো ক্রোমোজোম থাকে। তো এটা হচ্ছে পরফাইরা, একটা রেড অ্যালগি। আমরা ফার্স্ট আগের লেকচারেই বলেছিলাম যে তিনটে অ্যালগির এক্সাম্পল পড়েছিলাম যাদেরকে ফুড হিসাবে ব্যবহার করা যায়, যেমন পরফাইরা, ল্যামিনারিয়া এবং সার্গাসেম, ঠিক আছে। তো ল্যামিনারিয়া এবং সার্গাসেম আমরা দেখলাম কি তারা ব্রাউন অ্যালগি থেকে বিলং করে, আর পরফাইরাটা রেড অ্যালগি থেকে বিলং করে। তাই এরকম কোশ্চেন আসতে পারে যে কোন রেড অ্যালগিকে খাবার হিসাবে ব্যবহার করা হয়, ফুড হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সেটা কী হবে, পরফাইরা। এবং তারপরে দেখা যাচ্ছে পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়া একটা ভেরি কমপ্লেক্স স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ব্রাঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে, একটা মেইন অ্যাক্সিস দেখতে পাওয়া যাচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চ থাকে, তার মধ্যে দিয়ে আবার এরকম ছোটো ছোটো যেগুলো ছোটো ছোটো রয়েছে সেগুলো হচ্ছে আসলে এক্সপ্যান্ডেড ফন্ড, ঠিক আছে। তো এটা একটা ভাস্ট স্ট্রাকচার, এটা হচ্ছে গিয়ে কি পলিসাইফোনিয়া, ঠিক আছে, পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়ার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। তাহলে মোস্ট অফ দ্য তোমার রেড অ্যালগিদের ক্ষেত্রেই এটা দেখতে পাওয়া যায়, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। মোস্ট অফ দ্য রেড অ্যালগিদের ক্ষেত্রেই এই হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখতে পাওয়া যায়, মানে এদের জাইগোট ডিরেক্টলি মিউসিস পারফর্ম না করে জাইগোট থেকে একটা স্পোরোফাইটিক বডি তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের রেড অ্যালগি সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট। এইবারে এখানে একটা জিনিস বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট এবং সমস্ত অ্যালগি পোর্শনটার একটা কম্প্যাক্ট পার্ট, ঠিক আছে, বা কনসাইজড পার্ট, সেটা হচ্ছে এই ছকটা, ঠিক আছে। এই ছকটাকে ভালো করে বারবার করে রিভাইজ করতে হবে। ছকটা ভালো করে আমরা একবার দেখে নিই। ছকটায় কী লেখা রয়েছে দেখো, ফার্স্ট হচ্ছে ক্লোরোফাইসি। ক্লোরোফাইসিদের কমন নেম হচ্ছে গ্রিন অ্যালগি, ফিওফাইসিদের কমন নেম হচ্ছে ব্রাউন অ্যালগি, আর রোডোফাইসিদের কমন নেম হচ্ছে রেড অ্যালগি। এটা আমরা অলরেডি জানি। ক্লোরোফাইসিদের ক্ষেত্রে কী কী পিগমেন্ট থাকছে, মেজর পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ এবং বি। ফিওফাইসিদের ক্ষেত্রে ক্লোরোফিল এ, বি নয়, ক্লোরোফিল সি, এবং তার সাথে যে পিগমেন্টটা থাকছে, যেটা আমি বারবার করে বলছি, এদের ক্ষেত্রে ফিউকোজ্যান্থিন পিগমেন্ট থাকে। আর রোডোফাইসিদের ক্ষেত্রে ক্লোরোফিল এ, বি বা সি নয়, ক্লোরোফিল ডি। তাহলে তিনটের ক্ষেত্রে ক্লোরোফিল এ কমন, ঠিক আছে। ফিওফাইসের ক্ষেত্রে ক্লোরোফিল সি, রোডোফাইসের ক্ষেত্রে ক্লোরোফিল ডি থাকে এক্সট্রা, এবং ফিওফাইসের ক্ষেত্রে ফিউকোজ্যান্থিন নামে একটা পিগমেন্ট থাকে যেটা একে ব্রাউন কালার দেয়, আর রোডোফাইসের ক্ষেত্রে ফাইকোএরিথ্রিন নামে একটা পিগমেন্ট থাকে যেটা এদেরকে রেড কালার দেয়, ঠিক আছে। এরপরে স্টোরড ফুডটা ভেরি ইম্পর্টেন্ট। স্টোরড ফুডের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, ক্লোরোফাইসের ক্ষেত্রে স্টোরড ফুড মেটেরিয়াল হচ্ছে স্টার্চ এবং তার সাথে আর কিছু অয়েল থাকে, ঠিক আছে। ফিওফাইসের ক্ষেত্রে এদের স্টোরড ফুড মেটেরিয়াল হচ্ছে বা রিজার্ভ ফুড মেটেরিয়াল হচ্ছে ম্যানিটল এবং ল্যামিনারিয়ান। এই ম্যানিটল এবং ল্যামিনারিয়ান হচ্ছে কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ম্যানিটল এবং ল্যামিনারিয়ান কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আমরা অলরেডি দেখেছি। তার সাথে এখানে কিছু অয়েল থাকে, এদেরও কিছু স্টোরড ফুড মেটেরিয়াল হিসেবে অয়েল থাকে, অয়েল দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে ম্যানিটল, ল্যামিনারিয়ান এবং কিছু অয়েল দেখতে পাওয়া যায়। আর রোডোফাইসের ক্ষেত্রে ফ্লোরিডিন স্টার্চ থাকে, রোডোফাইসের ক্ষেত্রে স্টোরড ফুড মেটেরিয়াল কি ফ্লোরিডিন স্টার্চ, এটা ভেরি ইম্পর্টেন্ট। ফ্লোরিডিন স্টার্চ কার সাথে সিমিলার, কার মতো স্ট্রাকচার যুক্ত সেটাও মনে রাখতে হবে। এটা সিমিলার টু আমরা অলরেডি দেখেছি, এটা সিমিলার টু অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন, সিমিলার টু অ্যামাইলোপেকটিন
এবং গ্লাইকোজেন অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেন। ওকে, তাহলে ফ্লোরিডিন যেটা দেখা যাচ্ছে সেটা কি সিমিলার টু অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেন। ঠিক আছে, তাহলে এই অ্যামাইলোপেকটিন আমি বলেছি যে এটা একটা সেলুলোজের ফর্ম, তো এই অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেনের মতো স্ট্রাকচারযুক্ত হচ্ছে ফ্লোরিডিন এবং স্টার্চ। ম্যানিটল ফ্লোরিডিন স্টার্চ আর ম্যানিটল বা ল্যামিনেন্ট হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আর স্টার্চ হচ্ছে একটা সিম্পল কার্বোহাইড্রেট। এবারে ক্লোরোফাইসের ক্ষেত্রে সেল ওয়ালটা কি দিয়ে তৈরি? সেলুলোজ কিছু থাকছে ইনার পার্টে থাকছে। আউটার পার্টে কি থাকছে? পেকটোস। যেটা তোমরা এখানে এই ছোটো জায়গাটার মধ্যেই লিখে নেবে। ঠিক আছে, তাহলে সেলুলোজ ইনার পার্টে থাকছে এবং আউটার পার্টে থাকছে পেকটোস। ফিওফাইসের ক্ষেত্রে কী হচ্ছে যে সেলুলোজ থাকছে ইনার পার্টে, ইনার সাইডে থাকছে এবং আউটার সাইডে থাকছে অ্যালজিন হচ্ছে একটা কি হাইড্রোকলয়েড, এটা মনে রাখতে হবে, অ্যালজিন। ঠিক আছে, তাহলে ফিওফাইসের ক্ষেত্রে সেলুলোজ এবং অ্যালজিন, আর রোডোফাইসের ক্ষেত্রে থাকছে সেলুলোজ, পেকটিন অ্যান্ড পলিসালফেট স্টার্চ। এটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু ফিওফাইসের ক্ষেত্রে এটা শুধুমাত্র ছকেই লেখা রয়েছে। ঠিক আছে, এই যে পলিসালফেট স্টার্চ এটারই আরেকটা নাম হচ্ছে কি ক্যারাজিন, যেটা আমরা আগে পড়েছিলাম যে অ্যালজিন এবং ক্যারাজিন আর হাইড্রোকলয়েডস অবটেইনড ফ্রম ফিওফাইসি অ্যান্ড রোডোফাইসি তোমার রেসপেক্টিভলি। তো ফিওফাইসির ক্ষেত্রে অ্যালজিনটা থাকছে সেল ওয়ালে, আর রোডোফাইসির ক্ষেত্রে থাকছে ক্যারাজিন আসলে কি একটা পলিসালফেট এস্টার, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে নাম্বার অফ ফ্লাজেলা অ্যান্ড পজিশন অফ দ্য ফ্লাজেলা, ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে ক্লোরোফাইসের ক্ষেত্রে কি দেখা যায় যে ফ্লাজেলা থাকে, এখানে ফ্লাজেলা 2 থেকে 8টা থাকতে পারে এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এরা সবাই ইকুয়াল ইন শেপ এবং এরা সেলের অ্যাপেক্সের দিকে মানে সামনের দিকে থাকে। ঠিক আছে, সেলের অ্যাপেক্সের দিকে থাকছে। এবারে ফিওফাইসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে 2টো ফ্লাজেলা থাকে, মানে এরা বাইফ্লাজেলেটেড। ফিওফাইসের গ্যামেট স্পেস ফোর্স যাই বলে এরা বাইফ্লাজেলেটেড এবং এটা আনইকুয়াল। ফিওফাইসের ক্ষেত্রে ফ্লাজেলাটা কেমন আনইকুয়াল, এবং ফিওফাইসের ক্ষেত্রে এই ফ্লাজেলাটা ল্যাটারাল দিকে থাকে, আনইকুয়ালি এবং ল্যাটারাল দিকে থাকে। আর ক্লোরোফাইসের ক্ষেত্রে ফ্লাজেলা হচ্ছে ইকুয়াল ইন লেন্থ। আর রোডোফাইসের ক্ষেত্রে নো ফ্লাজেলা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোডোফাইসের ক্ষেত্রে কোনো ফ্লাজেলা থাকে না, সেটা গ্যামেটে বলো বা স্পোরে বলো। ঠিক আছে, এরপর হচ্ছে হ্যাবিট্যাট, মানে এদের বাসস্থানটা কোথায়। ক্লোরোফাইসি এরা ফ্রেশ ওয়াটারে থাকে, ব্র্যাকিশ ওয়াটারে থাকে এবং সল্ট ওয়াটারে থাকে, সমস্ত জায়গায় থাকে, ফ্রেশ ওয়াটারে, ব্র্যাকিশ ওয়াটার এবং সল্ট ওয়াটার মানে মেরাইনেও থাকে। আর ফিওফাইসের ক্ষেত্রে ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার এবং সল্ট ওয়াটার। ফ্রেশ ওয়াটারে ফিওফাইসিরা রেয়ার, মানে খুব বেশি দেখতে পাওয়া যায় না ফ্রেশ ওয়াটারে ফিওফাইসিদের। ঠিক আছে, রোডোফাইসিদের ক্ষেত্রেও ফ্রেশ ওয়াটারে খুব অল্প পরিমাণে থাকে। জেনারেলি এরা ব্র্যাকিশ ওয়াটার এবং সল্ট ওয়াটারে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ক্লোরোফাইসিদের মেইনলি ফ্রেশ ওয়াটারে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। ফিওফাইসি এবং রোডোফাইসিদের ফ্রেশ ওয়াটারে তেমন দেখতে পাওয়া যায় না, তবে ফিওফাইসি এবং রোডোফাইসিদের সল্ট ওয়াটার এবং ব্র্যাকিশ ওয়াটারে বেশি দেখতে পাওয়া। তাহলে এবার এই ব্র্যাকিশ ওয়াটারটা কি? ব্র্যাকিশ ওয়াটার হচ্ছে এমন ওয়াটার যার মধ্যে স্যালারিটি মানে লবণের পরিমাণ ফ্রেশ ওয়াটারের থেকে বেশি। ঠিক আছে, ব্র্যাকিশ ওয়াটার মানে হচ্ছে এমন ওয়াটার বডি যেখানে লবণের পরিমাণ ফ্রেশ ওয়াটারের থেকে বেশি। আর সল্ট ওয়াটার মানে হচ্ছে গিয়ে মেনলি মেরাইন ওয়াটারকে বোঝানো হয়েছে, যেটা আমরা জানি যে সমুদ্রের জল লবণাক্ত হয়। তাহলে এই যে টোটাল চার্টটা, এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই টেবিলটা আর কি, যেটা তোমরা বারবার করে রিভাইজ করবে। এখানে যে কলামগুলো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টোরড ফুডের কলমটা ইম্পর্টেন্ট, মেজর পিগমেন্টের কলমটা ইম্পর্টেন্ট, স্টোরড ফুডের কলমটা ভেরি ইম্পর্টেন্ট, আর সেল ওয়ালের কলমটাও ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই চার্টটা সবাই ভালো করে এটা বারবার করে রিভাইজ করবে। এই চার্টটা নিজের হাতেও তোমরা বানাতে পারো, তাহলে একবার প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, চার্টটা খুবই ইম্পর্টেন্ট। আলটিমেটলি দেখবে যে পড়তে পড়তে এমন হবে যে চার্টটা দেখলেই তোমার পুরো 3টে ক্লাস, এই 3টে রিভিশন হয়ে যাবে। তো এই অবধি তাহলে থাক, যেটা আমরা দেখলাম যে টোটাল আমাদের তাহলে অ্যালগিটা কমপ্লিট হয়ে গেল। এর পরের যে ভিডিও বা পরের যে লেকচার, সেটাই আমরা ব্রায়োফাইটা সম্পর্কে পড়ব। ঠিক আছে।